কিস্তির দিন একটা কিস্তি দিতে পারে না, কিস্তিওয়ালা বলছে কিস্তি দিতে নইলে ছেলে পাঁচা গেলে রাখছেন। মানে এটা এই ডিসেম্বরে ছেলেরে বাঁচায় কেন রাখছেন? বাঁচা কেন রাখছেন এই ডিসেম্বরে আমার হাসপাতালে মারানো গা। এমনিতে আপনি জাস্ট আমাকে একটু দেখাতে পারবেন? অবশ্যই। আপনি এখানে বসেই থাকেন, আপনি কেমনে করেন এটা একটু দেখি। এখানে দেখান তো আমাকে। হ্যাঁ, ও আচ্ছা। আমার আবু কি হাসা কি নাসা আমার রুমের ভিতরে আমার রানি থাকার ওই যে দেখো। আপনি তো নর্মালি তখন কিভাবে কি করতেছেন? আপনার তো দুইটা পা থাইকাও নাই, দুইটা হাত থাইকাও, শরীর উপরে বাথরুম থেকে শুরু করে সব ওখানে দেখতেছি। কে করতো এগুলা? তখন বাবার বেতন ছিল 300 ডেলি। ডেলি 300 টাকা, সপ্তাহে 2100 টাকা বেতন পায়, 1600 টাকা একটা কিস্তি ছিল, আর 500 টাকা দিয়ে আমাদের মানে এইসব ঘরে চাইল এগুলো। কিন্তু ফ্যামিলির অবস্থা দেখে মনে হয় নিজের তো নিজে করতাম। দেখতেছি সেও আমার সাথে এখন আস্তে আস্তে আসি আবার কথা বলতেছে। আমি হচ্ছে সে আর আমার পাশেও আসবে না, হাঁকে একটা উঠলো গিয়া হে আমারে বিয়ে করবে। পরে চিন্তা করছি না আর বাড়িতে থাকুন না, চলে যাবো। বাপ পারতেছে না, তারপরও ছেলে ভিক্ষা করুক এটা চাই না, এটা বাপের জন্য পড়া যায়। পরে দোকান একটা পাইছি, ওই দোকানটা নিই 10 লক্ষ টাকা সিকিউরিটি দিই, 40 লক্ষ টাকার মতো ইনভেস্ট করি এখানে। তখন আর্জেন্টিনার এম্বাসিতে আমাকে ডাক দে। কবে ডাকছিল? আর্জেন্টিনার এম্বাসি ওপেনিংয়ের সময় আমি তখন ছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই প্রার্থনা করে শুরু করছি লাইফের একটি এপিসোড। যারা আমাদের অনুষ্ঠানে আসতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া চাইলে আপনারা আমাদেরকে মেইলও করতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। যে ঠিকানাটা আমরা বললাম সেটাও আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আজকে যেই মানুষটি এখানে তার গল্প বলতে এসছে, আমরা একটু তাকে জানার চেষ্টা করি। নাম কি আপনার? আব্দুল মতিন। আপনার বয়স কত? 30 বছর বয়স। আপনার জীবনের পুরো গল্পটাই শুনতে চাই। আমার জন্ম হচ্ছে ফেনী 1 নং সিন্দুরপুর ইউনিয়ন গ্রাম লক্ষ্মীপুরে। জি। একদম গ্রাম অঞ্চলে আমার জন্ম। আমরা ভাই বোন 4 জন। বাবা কি করতো? হোটেলের কারিগর ছিল। আচ্ছা 350 টাকা বেতনের চাকরি। আচ্ছা। প্রথম আরো কম ছিল, ওই 350 টাকা দিয়ে আমরা ভাই বোন আমাদের পরিবার আমার আব্বু চালাইতো। এবং আপনি কি বড় ছিলেন সবার? আমি হচ্ছে ভাই বোধহয় আমি বড়। আপনার মুখের যে ফাম্বলিংটা কি জন্ম থেকেই নাকি পরবর্তীতে হয়েছে? জন্ম থেকে। আমি এই প্রশ্নটা করলাম ওকে, আমার এক বন্ধু ছিল ইউনিভার্সিটির খুব ক্লোজ, ও ছোটোবেলায় এরকম ফান করতো এবং ফান করতে করতে ওর নর্মাল যে ভোকালটা আছে সেটা চেঞ্জ হয়ে যায় এবং সেটা পরবর্তী আর ঠিক হয়নি। তো অনেক সময় অনেকেই কিন্তু ফান করতে করতে এই জিনিসগুলো করেন। এটা মানে যে কোনো জিনিসই আসলে মানে যেগুলো শরীরের জন্য ভালো না বা পরিবেশের জন্য ভালো না, সামাজিক পরিবেশের জন্য ভালো না, সেগুলো আসলে করা উচিত না। ঠিক আছে জি। পড়ালেখা কিন্তু আমি 4-5 পর্যন্ত পড়ছি। পড়ার পরে আমি বাবার কষ্ট থেকে আমি ছোটোবেলায় শহরে চলে যাই। শহরে যাবার পরে 5-6 বছর কাজ করি। 5 কি কাজ করেন শহরে? ফোম ফিটিং সোফার পর্দার ফিটিং সোফাগুলো, জি ফিটিং সোফাগুলো এগুলো কাজ করি। যখন কাজ শিখার পর একটা ছোটোখাটো একটা দোকানও দিই, নিজে একটা দোকান দিই। দোকান দিবার পরে আব্বুকে চা দোকান থেকে নিয়ে যাই। আচ্ছা। বলি আপনি আর কষ্ট করা লাগবে না, আপনি দোকানে বসে থাকবেন, আমি দোকানটা চালাবো। কত বছর বয়স তখন আপনার? তখন আমার বয়স 17। আচ্ছা। দোকানে নিয়ে যাবার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যবসা খুব ভালো। বাপ বেটা দুজনে সংসারটা চালাতেছি। বড় বোনের বিয়ে হয়ে গেছে, ছোটো বোন এখনো বিয়ে হয় নাই, আর আমার যে ছোটো ভাই আছে ও আছে এখনো। জি। ওরই একটি স্কুলে ভর্তি করি, ছোটো ভাইরে ভর্তি করি, ছোটো বোনকে ভর্তি করি। 4 মাস সুন্দর মতো দোকান করতেছি, ইনকাম মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। 14 সালের মার্চের 28 তারিখ ওয়ার্ল্ড কাপের 1 মাস আগে, ফুটবল বিশ্বকাপের 1 মাস আগে বাংলাদেশে জানেন আপনার খেলা আসলে মানুষ 2 ভাগে ভাগ হয়ে যায়। ব্রাজিল আর আর্জেন্টিনা, কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা। তো আমি ছোটবেলা থেকে মেসি খেলাটা আমার খুব পছন্দ ছিল। একটা সমিতি ছিল, সমিতি আমরা 50 জন ছিলাম ওখানে। তো ওই 50 জনে মিলে আমরা একটা খেলার অনুষ্ঠান আয়োজন করি ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে। আমি আর্জেন্টিনার জার্সি কিনি, আর্জেন্টিনার ফ্যান কিনি, মানে সকল আর্জেন্টিনার একটা কাপড় চোপড় কিনি। বাসাতে একটা আর্জেন্টিনার পতাকাও ছিল। ওই পতাকা যে অ্যালুমিনিয়ামের 5 আছে না, 5 অ্যালুমিনিয়ামের 5 পদ্মার 5 গুলো পদ্মার। হ্যাঁ। এটার ভিতরে উপর বাংলাদেশ পতাকা রাখছি, নিচে আর্জেন্টিনার পতাকা বানছি একটা অ্যালুমিনিয়ামের 5 ভিতরে লাগবার পরে এটা মাঠে আমরা খেলবো, মাঠে এটারে রাখবো। আমরা আর্জেন্টিনার আর একদল আছে ওরা ব্রাজিল। দুপুর 11টা কিংবা 12টার ভিতরে এমন সময় আমার এক বন্ধু আমার দোকান থেকে ডাক দিছে, মতিন তুই কই? আমি উপরে আসি, এদিকে আয়। তো আমি যাইতে ওই যে পতাকাটা বানছি এটা রাতে করে নিয়ে গেছি। আমি 3 তলা ছাদের উপরে, ও 3 তলার নিচে। ও আমাদের পতাকা লাগাবো, হ্যাঁ কথালে এখান থেকে লাগাই দে। এর ফাঁসা দিয়ে সামনে দিয়ে গেছে মেইন শহরের 440 লাইন। 440? জি। মানে ওয়াটের কথা বলতেছেন আপনি? হ্যাঁ। মানে ইলেকট্রিক 33,000 ভোল্টেজের তার গেছে শহরের। খুবই পাওয়ারফুল একটা ইলেকট্রিক লাইনের কথা উনি বলতেছে। ওনার কথা আপনারা বুঝে নিয়েন বিষয়টা। হ্যাঁ, যখন ওর সাথে বলতে এটাকে এখানে লাগাবেন, হ্যাঁ এটা এখন লাগাবো, এখন না কিন্তু খেলার সময় লাগাবো। কথা বলতে বলতে তাহলে এখন লাগাতে আমার হাতে যে অ্যালুমিনিয়াম রডটা ছিল এটা 4 হাত কিংবা 5 হাত হবে লাগাইতে। এনে 440 লাইনের টান চমুকের মধ্যে টান দিছে নাকি আমি আব্বালা বিষয়টা লাগছে, আমি এটার ফলো করি নাই। তখন বৃষ্টি ছিল, ছাদের উপর একটু
পানি ছিল পানি। আমি সাম্বা জুতা ছিল, সাম্বা জুতাটা খুলে থুই ওদিকে গেছি। এটার ভিতরে মানে একটা ঝাঁকখানে ঝিলিক মারছে বোমের মতো, ওখানে বোমের মতো শব্দ বোমের মতো একটা শব্দ হয়েছে। আমার পা ছিল বিল্ডিং এর ছাদের উপরে, বিদ্যুতের লাগছে হাতে, হাত দিয়ে কারণ লাগে পা দিয়ে ঢুকে ছাদের যে রডগুলো আছে রডের জন্য ভাবি গেছে, আমার হাতে রড এসে রড হয়ে গেছে, বীজখানে শুধু আগুন মারতেছে আমার গাড়ি। ওর পুরা শরীর দিয়ে রডে গেছে আগুন। তখন কি আপনার সেন্স আছে? আমার মানে হালকা এটা দেখতেছি আমি, মানে আসতে চাইতেছি কিন্তু আসতে পাইতেছি না হালকা। আর পরে এবারে জানি না, পরবর্তীতে এটা শুনলাম, আমি যার সাথে কথা বলতেছি ওর নাম ছিল ইউনুস, ও দেখতেছি শুধু আমার কাছে আগুন মারতেছে। ওর নিচে থেকে সিকো দি, এখানে অনেক মানুষ নিচে থুপে গেছে, নিচে হলো রোড, মেন রোড, নিচ থেকে এবার উপরে লোক গেছে, টান দিয়েছিল আমার 440 লাইনে টান দিবার পরে বিল্ডিং এর একটা হাফ দেওয়াল ছিল, ও দেওয়ালের লগে নিয়ে আমার আটকালাইছে এমনি করে। ওইখানে আটকে যাবার পরে আর আমাকে ওইদিকে হালাইতে পারে না, এদিকে আনতে পারে না, এরা কে নিচ থেকে উঠছে অনেক সময়, কিন্তু এখানে চলে যাচ্ছে। নিচ থেকে এরা উপরে উঠছে, উপরে উঠে কি নিবো কেউ তো আনতে পারছে না। এদিকে তো সাদা তো পানি আত্মীয় রয়েছে, মানুষ তো আজ আগে পাইতেছে না। আমরা এখানে আগে অন্য কারোর সাথে আড্ডা দিতাম, আমরা ক্যারামবোর্ড একটা খেলা ছিল, আমরা ওইটা খেলতাম, ওটার একটা স্টাম্প ছিল, কাঠের স্টাম্প। ওখানে এক বড় ভাই ছিল, ও বড় ভাই স্টানেটারে নি ক্যারামবোর্ডের স্টানেটারে আমার কলার ভিতরে লাগাই টান দিছে। টান দিয়ে নিয়ে আইছে, টান দিয়ে নিয়ে আইবার পরেও ওদের কাছে শুনলাম 5-6 মিনিট 10 মিনিটের মতো নাকি আমাকে ধরতে পারে না, মানে আমাকে হইতে পারে নাই, আমার গাড়ির ভিতরে আগুন শুধু হওয়া দিতেছে। আপনার কি সেন্স নাই? না, তখন আমার সেন্স নাই, সবাই মনে হচ্ছে আমি মারা গেছি। আমার বাবায় ঠিক করে আর ডাকে, আমার বাবারে ধরেন না 3-4 জনে চাবি ধরে রাখতে পারতেছে না, কারণ ও তো যেতে যাচ্ছে। হ্যাঁ আমার কাছে যাইতেছে, ওদিকে তো ফানি। আমি আর কিছুক্ষণ পরে যখন আমি চোখ খুলছি, দেখি যে আমার বাবারও 2 জনে চাবি ধরে রেখেছে। যখন চোখ মেলার সাথে সাথে মতিন এখনো জীবিত আছে, আমি দেখি আমার আদ্রটা বাঁকা হই আমার বুকের উপর, আমার কাছে এগুলো ছবিগুলো এখনো আছে। ওগুলো আছে আপনার কাছে? আছে, জি এখনো আছে। কিছু ছবি আমরা কমিউনিটি গাইডলাইন মেনটেন করে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আপনারা দেখলে হয়তো বুঝবেন। মানে হাত দুটো বাঁকা হয়ে হাত আপনার দুটো বাঁকা হয়ে আমার বুকের উপরে, আর আমি মানে আমার কিছু জানি না। এবারে যাক ওরা আসে ল্যাপটপ দিয়ে আমাকে পেঁচেছে। ফেসালি সদর হাসপাতালে নিছে। আমার হাত পাগুলো তখন কিন্তু অনেক বিজন্দনা করতেছে। আমি একটা লারা দিছি, একটা লারার লগে আর রেগুলার লারা করতে পারি না, এই দূরতে এগুলো অবশ হয়ে গেছে। তো আমার লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেই, লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে এবার পরে ওখানে ডাক্তাররা দেখি আর এটা সম্ভব নয় এখানে, ওখান থেকে আমাকে সাথে সাথে ঢাকা মেডিকেলে বানিয়ে নিয়ে হারাই দেয়। ফেনী থেকে না, লক্ষ্মীপুর থেকে। আমি তখন লক্ষ্মীপুর থেকে। আমার দোকান ছিল নোয়াখালী লক্ষ্মীপুরে। আচ্ছা। আমার এবারে বাড়িতে খবর আইছে মতিনের কারণ হচ্ছে আমার আম্মা কানতে আইসে আমাদের ফেনী শহরে, আমার ফেনী শহর দিয়ে আনে নাই, আমাকে লক্ষ্মীপুর দিয়ে কুমিল্লা দিয়ে নিয়ে আইছে। অনেকে বলছে মতি নিতে মারা দেবো, বাসন না। ঢাকা মেডিকেল ইভের পরে আমার মামাতো ভাই গেছে এখানে, আমার আব্বু গেছে, সবাই গেছে। যাইবার পরে আমার চিকিৎসা তখন করতেছে, আমার হাতগুলো সোজা করছে, ওগুলো সব কিছু ব্যান্ডেজ করছে, ফাঁ ব্যান্ডেজ করছে আমাকে আইসিইউতে রাখছে 27 দিন। যত চিকিৎসা করো তত দেখে দেন ওগুলা ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন হয়ে হাতগুলো মুছতে উপর দিকে উঠে যাবে না, প্রথমে কিন্তু এতটুকু যায়নি। উপর দিকে যখন হসাদ হচ্ছে, আব্বুরে বলছে আব্বু আমি কী কমু, মানে আব্বুর আর কোনো মাথা সেন্স নেই। আমারা বলছে আম্মা সেন্স নেই, ডাক্তার বলছে সাইন দেওয়ার জন্য এগুলো অপারেশন করবো। কেউ সাইন দেন না, একবার বলে আব্বু কলকাতা নিয়ে যাবো, ইন্ডিয়াতে, হ্যাঁ একবার বলে চট্টগ্রাম নিবো, মানে এক একজন এক এক কথা বলতেছে। বাবা আর কোনো ওই যে আইসিইউতে ছিলেন ওই সময় ডাক্তার হাসপাতালে, আপনার সেন্স ছিল কি হইতেছে? হ্যাঁ হইতেছে, যে যখন আমাকে কেমন লাগতো শরীরের মধ্যে? প্রথম অপারেশনের পর্যন্ত আমি মনে করছিলাম হয়তো কিছুদিন অসুস্থ থাকবো, আস্তে ধীরে সুস্থ হবো। তো কিছুদিন পরে দেখতেছি আমাকে ওডিটে নিয়ে অপারেশন করলো, এগুলো পরে জানছি আর আইসিইউ থেকে যখন একদিন বার করলো। আমি যখন আমার শরীরের দিকে নিলাম, আমার শরীরের অর্ধেকে নেই, তখন আমি 3-4 দিন পর্যন্ত আমার গিয়ে নাইলে আমি খালি চিক করে আর ডাক। হাত পা কাটার আগে আপনাকে জিজ্ঞেস করে নাই যে কেন কি? তখন জিজ্ঞেস করছি, আমার সেন্স ছিল না। সেন্স ছিল না? তখন সেন্স ছিল না, হ্যাঁ সেন্স থাকার পর ফেরার পরে দেখতেছেন পা নাই, হাত নাই, পা নাই। আহারে। তো এগুলো দেখি আমার গিয়ে নাইলে আমার চিক করে পরে এবারে আসি, ডাক্তার আসি হোমিও ইনজেকশন দেয়। এভাবে করতে করতে আইসিইউতে 27 দিন। হাত পা ওখানে অপারেশন করছে? না, হাত পা কাটবার পরে আইসিইউতে ছিলাম। হাত পা কাটার পর আইসিইউতে? আচ্ছা, হাত পা কাটার পরে আইসিইউতে ছিলাম। হাত পা কাটার আগে আমার এগুলার মাথাত নাই। আব্বু মানে এখন চিকিৎসা করতে হিমশিম খাইজার, এমন অবস্থা কারো কাছে হাতও পাইতেছে না। বাবা এবারে আর কে কারোর সাথে কারো কিছু না বলি সিদ্ধান্ত নিল দোকানটা বিক্রি করে দিব আমার চিকিৎসা লে। পরে শুনছি আমি তো ওখানটাও শেষ। ওখানে পরে লক্ষ্মীপুর যেখানে ছিলাম ওখানে ব্যবসা সমিতি থেকে 50,000 টাকা আমার পাঠাইছে, ওই 50,000 টাকাও শেষ। পরে বাবা ঋণ কিস্তি মিস্তি অনেক কিছু নিল, মানে কারোর কিছু বলতেছে না, কার থেকে আনে কেমনে কী করে এটা আমরা পরে জানি। রক্ত লাগছে আমার শরীরের ভিতরে 37 ব্যাগ। আমাকে যখন আইসিইউতে 27 দিন রাখার পরে যখন 5 লাখ পাঠাইছে, একদিন বাবার রক্ত আনার জন্য পাঠাইছে। ওখানে নাকি রক্ত আনতে হলে নাকি আগে নিজে শরীরে 1 ব্যাগ রক্ত দিয়ে ভর্তি হওয়া লাগে ঢাকা মেডিকেল, এখানে একটা মেডিকেল। বাবা আসে সেদিন জোরের, আমি এতে আস্তে আস্তে একটু সুস্থ হইতেছি। হাঁকিতে অনেক সময় কিন্তু চলে গেছে, 2-2.5 মাস চলে গেছে। 2-2.5 মাসের ভিতরে 1-1.5 মাস আমি কমাইছিলাম, মানে এগুলো আমি কিছু জানি না, কিছু মনে নাই। কিছু মনে নাই।
2-2.5 মাস পরে যখন আস্তে আস্তে জ্ঞান আছে এগুলো আস্তে আস্তে আমি দেখতেছি, তখন দেখতেছি কি আব্বুরও অবস্থা বলা না আম্মুরও অবস্থা সুবিধা নেই, কারণ আমাদের ফ্যামিলির হাল ধরার অবস্থা হলাম আমি, আর কেউ নেই। রক্ত নিয়ে আইবার পরে দেখতেছি বাবা জোরের আমার যে গিয়ার কিসে আছে, আব্বু কোনো কথা নাই আসি আমাকে যে কেবিনে রাখছে, কেবিনের সাথে একটা স্যার আছে, স্যারের সাথে জুত করে বই এনে করে ঘুমে গেছে। আর আমাকে আপনার কিসে আমার বোধ বাজে গেছে কথা কনা পরে সাইদেন স্যার আছে না, স্যারের এখানে সাথে বেন্ডিস একটা, এরপরে আমার যে আম্মাও সাথে কান্দের, আব্বুরও ধরি, আব্বুও কান্দের। এরপর শুনছি মানে আব্বু এখানে রক্ত দিয়েছে, বাপের রক্ত দিয়ে পোলার জন্য রক্ত নিয়ে আসছে। তো এবারে এইখান থেকে চিকিৎসা করি, যখন 4 মাস ফেলাস হয়ে গেছে আমাকে ঢাকা মেডিকেল থেকে উঠে দিছে তখন আব্বুকে আমি আসি, আরে আমার যে গেছে কিসে, আমি এর হাত পাগুলো নেই, আমি এখানে একটা ব্যাংকে জমা রাখছি, নিয়ে এগুলো নিয়ে বাড়িতে গেছে, বলছে এতদিন তো আমরা এগুলো রাখি নাই, মানে এগুলোর অবস্থা খারাপ, ওই ব্যাংকে মনে হয় কিছু টাকা দিয়ে লাগে আইসে, সেটা আব্বু যখন তখন আইসে দেখি আব্বুর মানে কোনো কথা নেই, তো আম্মা আবারও গেছে হে আব্বু মাত্র না কাছে চলো, আমার আনছি বাড়িতে নিয়ে কি করতে হাত পাগুলা? এলাকাতে আমি কবর দিতে পারি, এলাকাতে কবর দিতে। হ্যাঁ বাড়িতে যখন আনতেছে আমার একটা আচ্ছা, একটা ভালো এক প্রসঙ্গ মনে পড়ছে, এটা আমি খুবই রেয়ার একটা কেস যে কারণে জিজ্ঞেস করছি এই বিষয়ে। আপনারা যদি যারা ভিডিও দেখছেন এখানে যদি ইসলামিক কোনো স্কলার কোনো দেখে থাকেন, এটা কি করতে হবে? এই অঙ্গগুলো যদি এরকমভাবে ডিটাচড করা হয়, সেক্ষেত্রে এই অঙ্গগুলো কি, ধরেন ওর তো আসলে ইচ্ছাকৃত ডিটাচ না, অনিচ্ছাকৃত ডিটাচ, এবং এই ডিটাচমেন্টের জায়গা থেকে অঙ্গগুলো কি কোনোভাবেই ল্যাবে দিয়ে দিতে পারবে এক্সপেরিমেন্ট করার জন্যে বা গবেষণা করার জন্যে? আমাদের তো, আমি যতদূর জানি যে আমাদের ধর্মে এটাকে নিষেধ করা আছে যে নিজে থেকে স্বেচ্ছায় কোনো বা মারা যাওয়ার পরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে না, আমি যতটুকু জানি এটা। তো এটা তো ডিফারেন্ট কেস, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যদি কোনো কিছুতেই ব্যবহার না করা যায়, তাহলে এগুলো কি নিয়ে কি কবর দিতে হবে, বা এগুলোকে কি মানে কবর দিতে হলে কি প্রপার যেভাবে কবর দেয় এভাবেই দিতে হবে? আমার কোনো নলেজ নাই এটা আসলে কোনো বিধান আছে কিনা, যদি থাকে তাহলে যদিও আমি নিজে থেকে চাইলেই এটা খুঁজে বের করতে পারবো, বাট ভিডিওতে বললাম এই কারণে হয়তো এখানে এসে খুব সুন্দর করে কেউ কমেন্টস করবেন, এবং ওই কমেন্টসটা পড়ে হয়তো আরও 10 জন মানুষ পুরো প্রপারলি জানতে পারবেন, যে কারণে আমার বলা। যদি কারো জানা থাকে প্রপার নলেজ, চাইলে আপনারা ভিডিওতে এসে কমেন্টস করতে পারেন। জি ভাই, তারপর কার কাছে শুনছি আমার ওই সময় একটা এরকম 6টা ইঞ্জেকশন দিচ্ছে, একটা ইঞ্জেকশনের দাম 25,000 টাকা না কথা নাকি 16,000 টাকা, আমার পুরোপুরি খেয়াল নাই তখন, কিন্তু যার টাকা পয়সা ছিল সব কিছু শেষ, 1.5 লাখ টাকার মতো। হ্যাঁ, সব শেষ। আগে তো আমি হাঁটতে পারতাম, এখন তো আর হাঁটতে পারবো না, চেয়ার লাগবো। বাবা এবারে ওইটাও দেখতেছি কার কাছে ফোন দিচ্ছে, বাবা ছেলেদের নিয়ে বাড়িতে এইভাবে রাখবো, বাবা এটাও কোন জায়গা থেকে ব্যবস্থা করছে একটা গাড়ি বাড়িতে আনবার পরে বাবার মানে আগে যে বাবা ছিল তখন বাবার নাই, কীরকম? যেমন কোনো কথা নাই, বাতি নাই। আপনি কি ছেলেদের মধ্যে বড় ছেলে? জি। আহা, এবার বুঝছেন তো বাবা কেন ওরকম হয়েছে? তো এবার শুনতেছি গিয়া অনেক টাকা যে আমার পিছনে যে ঋণ করছে করছে, এবার আর কি করবো? তো আমি জিজ্ঞেস করছি বাবা দোকান কি রাখছেন না? আমার কত দোকান আছে, দোকান থাকলে আমাকে দোকানে নেবেন নি, তুই সুস্থ তো দোকান নেব, তো দোকান তুই আবার করবি, মানে আমার শুধু মনে সাবাস দিতেছে। তখন তো আমার কিছু নেই, আমার মানে শরীরে একদম শুকাই, আর তাছাড়া একদম শুক না, তখন আমার মেডিকেল থেকে নিয়েছে একদম শুক না, মালাটা কামালা ফেলেছে একদম, মানে আমি আর ওই মতিন নেই। বাবা বাড়িতে আনবে পরে আর দোকানও জানা আছে আসলে আমার লই, দোকান থেকে চা আনে, চা খাবায়, এইদিকে সেদিকে করে এনে 2-3 মাস আবার এলাকাত পার হয়ে গেছে। তো আমি আমার আব্বু দোকানে জানাই যাইব তুই সুস্থ। কিন্তু আপনি তো নর্মালি তখন কিভাবে কি করতেছেন? আপনার তো 2টা পা থাইকাও নাই, 2টা হাত থাইকাও, শরীর উপরে বাথরুম থেকে শুরু করে সব ওখানে দেখতেছি। কে করতো এগুলা? মানে আব্বু আর আম্মা। আহা, ভাত খাবার দিয়ে বাবা, কাপড় চোপড় পাল্টে দেয় বাবা। বাবার বয়স কত তখন? বাবার বয়স তখন ছিল 55 সব কিছু আব্বু করের, আম্মাই করের। কান্নাকাটি করতো কখনো আপনার সামনে? হ্যাঁ, রাত্রে রুমে থাকতে দেখতাম আব্বু কান্দে। তখন আমাদের ঘরটা একদম ভাঙা, আমার ঘরের উদ্দীপ হানি পড়তো, জায়গা কতটা ছিল ওটাও বিক্রি করছে। বাবা কদিন পরে দেখতেছি একটা চা দোকানে চাকরি নিচ্ছে আমাদের বাজারে, ধরেন আমাদের বাড়ি থেকে হাফ কিলো। তখন বাবার বেতন ছিল 300 ডেলি 300 টাকা, সপ্তাহে 1100 টাকা বেতন পায়, 1600 টাকা একটা কিস্তি ছিল, আর 500 টাকা দিয়ে আমাদের মানে এইসব ঘরে চাইল এগুলো, কিন্তু ভাত নাই কোনোদিন, এটা নাই কোনোদিন, হুড়ে নাই। তখন আস্তে আস্তে বুঝতেছি না, মনে হয় দোকান বাবা রাখে নাই, দোকানও বিক্রি করে দিচ্ছে। দেখতেছি এই 80 ধরে টাকার জন্য, কিন্তু আমারে কখনো বাবা বুঝতে দেন না। যখন জিজ্ঞেস করছে আপনার চাকরি গিলে লইছেন, চাকরি লইছি তো সেবা করুন। আমার ডিউটি হচ্ছে ফজরের নামাজের পর থেকে সকাল 10টা পর্যন্ত। তো সকাল 10টা থেকে আসি, আমার গা গোসল, আমার কাপড় চোপড় এগুলো করে, ফ্যামিলির কাজ টাজ করে আবার 4টা বাজে আবার চলে যায়, 4টা বাজে আবার 10টা পর্যন্ত এইভাবে আবার ডিউটি চলে। এবারে আমার ব্যাগ জিজ্ঞেছিলাম, আমার দোকান বিক্রি করে দিচ্ছি। আপনার কেমন লাগতো ওই সময়টাতে? ফ্যামিলির অবস্থা দেখে মনে হয় নিজে করতাম। কেউ বুঝাইতো আপনার ওই সময়টাতে? মনে সাহস দেওয়ার মতো কেউ? বাপেই দিত, বাপে কান্ত, বাপেই দিত। হুলসের একটা ডেলি আমার দোকান নিত, আটাই খাবাই, আবার আটাই বাড়িতে নিয়ে যেত, মানে একটু মনটা আমার ভালো করতো। আমি কি করুম, আর এলাকার কিছু আমার বড় ভাই ছিল,
তাদের কাছে ফোন টোন দিতাম। একদিন এবারে আরেকজনের মোবাইলে ক্যান্সেলারিকে বই বাবা মোবাইল না নিয়ে আমার গান দেখাইতো, ওয়াজ দেখাইতো আমার মন ভালো করার জন্য। তাহলে চাই আমি টিভি এটা দিয়ে এনে করে মোবাইল টিপছি। এটা যখন মোবাইল দিয়ে হয়তো মোবাইল চালাতে পারবি, জি মোবাইল তো দেখি চালাতে পারি, টাচ মোবাইল। আমার মামতো একটা ছিল বিদেশে, সাথে সাথে হেরে ফোন দিছে, কয়েন হেরে একটা মোবাইল, এত সময় কাটে না, আর একটা মোবাইল। হ্যাঁ একটা মোবাইল যদি হেরে যদি তোরা কিনে দিস আমি আস্তে আস্তে টাকাটা দিয়ে দেবো। এমনিতে আপনি জাস্ট আমাকে একটু দেখাতে পারবেন? অবশ্যই। আপনি এখানে বসেই থাকেন, আপনি কেমনে করেন এটা একটু দেখি। এখানে দেখান তো আমাকে। হ্যাঁ, ও আচ্ছা। আমার কাছে তখন টাকা নাই মতিন, আমি যখন বাড়িতে থাকি না মতিন একলা একলা ঘরে কীভাবে সময় কাটায়, একটা মোবাইল যদি আমার কাছে এখন টাকা না, আমি আস্তে আস্তে টাকা দেবো। একথা বলছে মামতো ভাই একটা মোবাইল ফাটাইছে, যখন মোবাইল দিবি বাবা হাসের, মানে ছোটো বাচ্চাদের মতন বাবা হাসের। মানে আমি ছোটো না তখন, আমি দেখতেছি আমার আব্বুর দেখতেছি ছোটো, আমার আব্বু কী হাসা কী নাসা আমার রুমের ভিতরে, আমার রানি থেকে আর ওই যে দেখো মতিনে হাসের, মতিনে মোবাইল দিবে। মোবাইলে থেকে আমার আব্বুর হাসা থেকে আমি নিজেও দিচ্ছি হাসি। বাবা চাকরি করে আর আমার সেবা করে, এটা সুন্দর মতো চলে। 300 টাকা থেকে এবার কদিন পর 350 টাকা হয়েছে। আমার বাবার জ্যাঠা ভাইয়ের মেয়ে, তার সাথে আমার আগে সম্পর্ক ছিল। দেখতেছি সেও আমার সাথে এখন আস্তে আস্তে আসি আবার কথা বলতেছে। আমি হচ্ছে সে আর আমার পাশেও আসবে না, হাঁকে একটা উঠলো গিয়ে হে আমারে বিয়ে করবে। সেই বলছে যে তুমি সে বলছে আমার আব্বুরে আমার আমারে আমি মতিনের দায়িত্ব নিতে চাই। তাই আমার কাছে আমি নিজে তো সই চলতে পারি না, হে কেন আমার চালাবো, আপনার ইনকাম বা আপনি আম করে চালাবেন না, আমার আমার বউ চালাবেন। বাবাকে হে তো কইছে আম করে, তাহলে হে কইলে তুই হবে না, হের ফ্যামিলি কি এটা কি মানব নাকি? বাবা কাছে হেঁকে যাক, যদি হে করে আমি চালাম। আপনার বাবা বলছে আমার বাবাকে আমি চালাম। এবারে আস্তে আস্তে এলাকার কিছু আমার প্রবাসী ভাই ওগুলো আমাকে আস্তে আস্তে ফোন দিয়ে, যখন ফ্যামিলির অবস্থা ভালো না খারাপ, তখন যে যা পাই তোমাকে সাহায্য করতো। মানুষটা সবসময় দিত না। তারপরে আমার এলাকার মানুষ অনেক, নহলে আমার হত্যা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। 500 টাকা দিয়ে কি এক সপ্তাহে ভাত খাওয়া সম্ভব নেই, আমরা 4-5 জনের লোক। তো এই এলাকার মানুষগুলো আমাকে যা পাইতো দিত, আব্বুর কাছে কিছু ফাটাইতো, কোনো মতো টানি টুনি চলে এইভাবে। কিছুদিন পরে আবার বলছে আমাকে, সোনিয়া আপনার ইয়ে করুন, আলে বোন আপনি হুদে কথা কইন না, এটা সম্ভব না এখন, আগে একরকম ছিল এখন কনা আমি আসি তো আসি। এখন আমার ঘরে তো ভাত নাই, আমরাও তো খাই না, আমরাও আঙ্গুর আরেকজনে দিই আমরা খাই, আমনে করে কেমন সালাম এরকম। আব্বু আমার কইছে আমরা যা দি খাই তা দিয়ে হারবেন না, তো আইলে আপনি কি করছেন, আমি কইছে আপনারা জিন দেখেন আমি ওইটা দেখলাম, আমরা উপরে থাকলে আমিও উপস্থ থাকুন। আস্তে আস্তে এটা সিরিয়াসলি দিক দিকে চলে যায়। আমার আব্বু কইছে আমারে কইছে আমারে বলছে, আস্তে আস্তে এবার বাড়ির সবাই জানে গেছে এটা। সে গিয়ে আমার গতম বার করলে আমার গাড়ি ঠেলে ঠেলে আমার এই দিক থেকে ওই দিকে নেই, ওই দিক থেকে এদিকে আনে। আপনি আসলে যেটা করেন এটা কি চিন্তা ভাবনা করি করেন নাকি? আমি চিন্তা ভাবনা করিয়ে এবারে কদিন পরে আমার ফুল সেটটা নষ্ট হয়ে গেছে। আবার ওগুলো ঠেকা ঠোকার ওগুলা ওই যে বাংলাগুলা, আমার এক বড় ভাই বললাম ভাইয়া নেন আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, 14 সালে কথা বলতেছি। কমদিন তোর গাড়ি আনে ভাইয়া, গত বাড়িতে মারিয়ে না ভাইয়া, কেন গাড়ি লাগবে আমার। আব্বুরে কি আর কত চাপ দিতাম, বাবাও এটা কইছে দেখ গাড়ি একটা কত আনলে ভাইয়া 5,000 টাকা। তো ভাইয়া গাড়িটা এনে দিছে, 10 টাকা দিছে পরে সবাই মিলে দের কোনো মতো চলি এর এলাকার যে সত্যি আমার এলাকার মানুষ না থাকলে আমি মতন এখানে থাকতাম আমি হয়তো কথা করতাম। আমার বাবা আরও কথা করতো। আমার এলাকার মানুষ প্রবাসী এক ফাঁড় উপরে ছিল, যা ছিল আলহামদুলিল্লাহ যেটা করছে তাদের ঋণ আমি মনে হয় না যতদিন বাঁচে আমি দিতে পারবো। বাবা জমি করতো, কিছু হসকতি করতো, মানুষের জমি বাগা শাখা করতো। ওই যে 10টা বাজে আসি আমার সেবা করি, যাই জমি করতো, জমি করে দুপুরে খাবার খাই, আবার জমিগুলো দেখি, আবার 4টে বাজে দোকানে যেত, আবার দোকানে যেত, দোকানে আবার আইতো 10টা বাজে, আবার 10টা বাজে আসি আমার পায়খানা ফসল এগুলো করে। তো এইভাবে আরও 5 মাস পরে সনিয়া যখন এই কথাগুলো বলতেছে, ফ্যামিলি সারি যখন এবার গোটা বাড়িতে এটা নিয়ে একটা কথা চলে এবারে, তখন এটা অন্যদিকে চলে যায়, তার ফ্যামিলির দিকে চলে যায়। তারা দিব না, মানে এটা তার ফ্যামিলি থেকে দিবে না, স্বাভাবিক। তাদের ঘর আমার ঘর সামনাসামনি। ও সামনাসামনি মানে আমার বাবার হের বাপ আপন চাচাতো ভাই, যখন দিব না বলে সে কয় আমি এখানে বম। এটা নিয়ে যখন বাড়িতে অনেক ঝগড়া হয়েছে, অনেক খুঁজি হয়েছে, ঝগড়ার পরে এলাকা ভিত্তিক একটা সামাজিকভাবে বিচার বইছে অনেক বড় করি, সমাজের সভাপতি এলাকার মাই মুরব্বী সবাই মিলি উঠোনে বইছে। তার ফ্যামিলি জিজ্ঞেস করছে হে হীরা কিছু এটা হবে না, তাকে জিজ্ঞেস করছে আর সে সবাই সামনে বলতেছে আমি এই দুনিয়া শান্তি চাই না, আমি আগের রাতে শান্তি চাই। আমি মতিন ভাইয়ের আগে ছিলাম এখনও আছি, সেই মূল্যে আমি তার লগে আমি নিজেও মরবো। এই কথা বলবির পরে সামাজিক সবাই উঠে চলে গেছে, আর এখানে কিছু করার নাই। এর সামাজিকভাবে বিয়ে হয়েছে, এর মা আর এর বাপ কিন্তু বাড়ি থেকে চলে গেছে। আপনাদের বিয়ের কারণে আপনার শ্বশুর শাশুড়ি চলে গেছে? জি, স্বাভাবিক যেভাবে আমাদের দেশে যেভাবে মানুষের বিয়ে হয় আমাকে ওইভাবে বিয়েটা দিছে। যেমন আজকাল সামলা কাট দিয়েছে, মাথার ক্যাপ লাগাইছে, রুমাল দিছে, কেক করছে, জুনিবাতি লাগাইছে। বাবা টাকা নাই, মানুষের কাছ থেকে লই হলো এটা করছে, যা পারছে বাবা তফিকে যা ছিল অথবা দুমদাম করে অনেক কিছু করতো, আশা ছিল ওইটা করতে পারে না। আমার বাবা যেটা করছে এটা অনেক কিছু করছে। বিয়ের জন্য শাড়ি কিনছে একটা 4,500 টাকা দিয়ে, বিয়ের কাপড় কিনছে, জিজ্ঞেসি টাকা কোনে পাইছেন, কিস্তি লইছি। এবারে
যখন বিয়ে শাদী হয়েছে এবারে একটা হাইস ধরালো আমগরে আমাদের ফ্যামিলিটি নিয়ে চতুর্থ সাইডে নিয়ে নিয়ে ঘুরে ঘাড়ে আবার বাড়িতে আনলো ওর পরে এবার বাবা যেতে জিয়ান লাগে আমি বললি বাবা আনেদের কোন তুন আনের কোন কে করে এটা আমার আব্বু জানতো আমি জানতাম বাবা মানে চিন্তা করে আমার একটা বউ একটা মেয়ে আছে তার বিয়ের উপযুক্ত ওই মেয়েরে কীভাবে বিয়ে দিবে একটা ছেলে অনেক ছোটো আমি এই অবস্থা মানে বাবার মানে চতুর্মূল বাবার একটা টেনশন ঢুকে গেছে তারপরেও কেয়ার বুঝে দিও না নিজে নিজে যা ইয়া করতো তখন নিজে নিজে চিন্তা করতাম বাবা আসলে সারাদিন পরিশ্রমের পরে আমার পিছনে পরিশ্রম সংসারের পিছনে আবার জমি খেত মেত এগুলা মানে কেমনে বাবা এগুলা সহ্য করে আমি এটা নিজে নিজে ভাবতাম তো কী করবো এখন মানে করার মতন তো কোনো উপায় নেই ফ্যামিলি হয়ে গেছে একটা মেয়ে হয়ে গেছে আমার ও এর মধ্যে মেয়ে এবার একটা মেয়ে হয়ে গেছে তখনও বাপের ওপর নির্ভর। হ্যাঁ তখনও বাবার হবে এবার কী করুম একদিন কিস্তির দিন একটা কিস্তি দিতে পারে না কিস্তিওয়ালা বলছে কিস্তি দিতে নাইলে ছেলে ইয়ে পাশা গেলে রাখছেন মানে এটা এই ডিসেম্বরে ছেলেরে বাঁচায় কেন রাখছেন? বাসা কেন রাখছে এই ডিসেম্বরে আমার হাসপাতালে মারানো গা আমি শরীফ হতা দিতে সবার তুমি বাবা আমার লোক দো দিয়ে কিস্তি তো খোলা চাই তুই এই কথা কবি আমার ছেলের কি তুই খাবার রে তুই চালাও রে আমি ন আমার গ্রামের কেউ দেখো না আমার বাবার গরম হইতে কারোর সাথে আমার জন্মের পর থেকে আমি দেখি আমার বাবা আমার আম্মার সাথে কোনো গরম হইতে আমার আমগো ফ্যামিলির সাথে গরম হইতে অন্য কারোর সাথে গরম হইতে ঠান্ডা একদম ঠান্ডা দুম এই দিন দেখছি আমি কিস্তির লোক গরম হইতে অনেকজনে অনেক কথা শুনছে পরে চিন্তা করছি না আর বাড়িতে থাকুন না চলে যাবো কয়জনে যাই মেসের কাছে রাস্তাঘাটে খুঁজে চলুম আর তো কোনো উপায় নেই আমি মাথা আর ঠিক নেই আমি চিন্তা আর বাড়িতে থাকুন না একদিন আমি একটা সত্যি কথা আমি আমার ফ্যামিলি নিয়ে চলে গেছি আমি এক মাসের কাছে টাকাও চাইছি বাবা দুয়ার ভাঙি আমি বাড়ির থেকে কেন বের হয়েছি রমজান মাসে এক মাস আমি বাড়ি থেকে কেন বের হয়েছি আমার আম্মারে ওই দিন মনে মারধর করছে কাজা থেকে যখন দেখছি আমি নেই ভাত খান না আর আমি আইছি রাত্রে তাদের বাবা কান্দে হুতুতি কি যে তুই কোনায় গেছো তাহলে শহরে গেছি কী করুম আর ফ্যামিলির তো অবস্থা ভালো না মানে আপনি গেছিলেন বেসিক্যালি ভিক্ষা করার? হ্যাঁ ঘরে বাবা আবার আমার আঞ্জা করতে ও সারা রাত কাঁদছে এই হতে যাইও না আমি যে তখন রক্ত পাবেন তোমার আমার শরীরে রক্ত পেয়েছি তোমার খাবাম তাহলে কদিন খাবাবেন আমি যতদিন বাঁচে তো আপনি হয়ে দিল তখন আমি আমার হে চাইবো মেয়ে এটা বড় হইব সংসার বড় হয়ে যাবে কী করুন মানে না বাবা হইতেই না এই হতে চাইলে আমি নিজের জীবন নিজে দিলাম তো আমি চালাবো অনেক বুঝেছি বাবা তো আর কী করুন আবার বাড়িতে আসি কিছুদিন পরে বাবারে কিছুজন চা দোকানে এটা কাজ করে আর সেটা করিয়েন না আমাদের একটা আইপিএস দোকান আছে আইপিএস দোকানে গিয়ে আমি কিছু বাইয়ের লোক একটা পরিচয় আসলে আমার গ্রামের আমার বাবার একটা অটো রিক্সা দেন আস্তে আস্তে আমরা টাকাটা দিয়ে এলাম আবার কিস্তি একটা নিয়েছিল কিস্তিটা শেষ বের করে 50,000 টাকা দিয়েছে 91,000 টাকা দিয়ে গাড়িটা নিয়েছিলাম বাবার গাড়িটা দিয়েছি গাড়িটা চালার কোনোদিন 400 কোনোদিন 500 কোনোদিন 550 চালাই এবারে নিজেও খরচ করে ফ্যামিলিও চালার গাড়িটা নিয়ে দিবেন ক মাস পরে এবার ব্যাটারি কিছু ব্যাটারি লাগাবে আর কোনো টাকাও নাই গাড়িটা নর্মাল ওই দিন ব্যাটারি কিছু দোকানে প্রধান আমার ধরে যে দোকানের নাস্তা খাই চা খাই বসে ওটার আগে 3 বার গেছে বাসা যাই দিয়েছে আমি ঘুম যাই মানে আমার দোকান আনবো না নাস্তা খাওয়াই পেলাম চা খাইবার পরে বুকে ব্যথা করে আস্তে আস্তে বাড়ি দিকে যাম বাড়ির সামনে দোকান বাড়ির সামনে আবার মসজিদ আছে মসজিদ ফার হয়ে গেছে আর হাঁটতে পারেন না মানে বুকের ব্যথায় আর হাঁটতে পারেন না বই গেছে বাড়ির মাইমুর বিকে দেখছে দেখবার পরে দৌড়ে করে নিছে খালি গইয়ার আর কান্দের কিছুক্ষণ পরে মনে ডাক্তার আনছি আমি বাইকের আওয়াজ শুনি আমি উড়ি শনিয়ারে কিছে ডাক্তার আইছে কেরলাই কোনারা বলে তো আমি বললাম দেন আবুর কিছে বুকে ব্যথা করার তাড়াতাড়ি করে উঠি একে আইডা দিয়ে চৌরতুন নামে গেছি আমি দেখি দিন বাবা খালি ওই গায়ে কর আর খালি চিক করে দিল সাথে সাথে মোবাইলে ড্রাইভার একটা ফোন আসলো ড্রাইভারে আনি কাকা আসলে কয়েক চিক করে দিচ্ছি এরকম বার হয়েছে বার হওয়ার পরে বাবার ডাক্তারের কাছে নিচ্ছি অল্লত আমাদের বাজারে নিচ্ছি আর বাবার সাথে লোয়া সোয়ার নাই ওখান থেকে সিএনজি দুটো আমাদের ফেনিতে আনতে আর আপনি ছিলেন সাথে? আমি ফিসের গাড়িতে আইতে বাজার একটা ফার্মেসিয়ারে চলে যায় বাড়িতে আইতে তখন বাড়িতে আইতে বাবা আর নাই তখন আপনি কিছু করেন না? তখনও কিছু করতেছি না বাড়িতে আই যখন দেখছি বাবার সবাই রেখছে ভাই বাবার রান্না করে তৈরি করতাম কাঁদছি দম বাবার টানছি আর কথা কয় না বাবার কথা এই পর্যন্ত আর কথা কোনো পৃথিবীর মানে আল্লাহ মানুষকে কীভাবে পরিবারে দেখেন এমনভাবে সিনক্রোনাইজ করে দিয়েছে মাকে দিয়েছে শারীরিক অসম্ভব রকমের ক্ষমতা তিনি গর্ভধারণ করেন আর বাপকে দিয়েছে দুনিয়ার যাবতীয় টেনশন এই যে খুব সুন্দর একটা ছবি আছে মা সন্তান ধারণ করেন গর্ভে বাবা ধারণ করেন মাথায় ঠিক আছে বাপ পারতেছে না তারপরও ছেলে ভিক্ষা করুক এটা চায় না এটা বাপের জন্য পরাজয় যাদের বাবা বেঁচে আছে মূল্য দেওয়ার চেষ্টা করেন তারপর কি হলো ভাই জীবনটা কঠিন হয়ে গেল আরো বাবারে মারি টাড়ি দিলাম মারি টাড়ি দিবার পরে
বসে থাকুন মাত্র সেই দিন নেই। তখন মোবাইলের পরে কিছু টাকা ছিল, ধরুন সবাই দিছে, একটা মগের ফার্ম দিচ্ছে, কবুতরের ফার্ম দিচ্ছিলাম, কবুতর বাজারে নিতাম, আনতাম, বিক্রি করতাম, মানুষের দিই, কদিন এটা দিয়ে চলছিলাম। চলবার পরে এখানেও খাইছি একটা লস, পরে এবার এটার হাঁকে একটা মোবাইল নিয়েছি। আমার ফুফু একটা আসলে, ভাইয়া আপনি সারাদিন কী করেন, এগুলো নিয়ে একটা ভিডিও করেন। আমার ফুফু ভাই ভাবলো, ফুফু মোটামুটি অবস্থা একটু ভালো ছিল, আমার ফুফুও মাঝে মধ্যে টাকার উপর দিত। ফুফু ভাই একটা ফেস খুলে দিয়ে আমারে। কত সালে? বাবা মারা গেছে 20-এ, 15-16 সালে খুলে, আমি তখন কাজ করি নাই। তখন এবার আস্তে আস্তে আমি ভিডিও করি। একদিন অনলাইনে একটা ইলেকট্রিক খুলছে দেখলাম, এখন তার আব্বু নাই, আমার কে নিবা দোকানে, কে আনবো আমার। এইটা দেখলাম, এটা দেখবার পরে এলাকার কিছু বড় ভাই ছিল, ওদের সাথে কথা বললাম, ভাই দেখো তুমি কথা বলি গাড়িটা দাম কেমন, দেখে দিন গাড়িটার দাম 70,000। ভাইয়ের দুই সাথে কথা বলছি, তো আমাকে তারা 33,000 টাকার একটা চেক দেয়, ইলেকট্রিক হোলসেল কিনবেন লাই। ফুফুরতে বললাম, মামা ছিল, মামারে বললাম, আরও কিছু বন্ধু বান্ধব সবাই যখন বলছে কেউ 500, 1000 করি, 50-60,000 টাকার মতন দিছে। একদম প্রবাসী, ছোট থেকে বড়, আমার গ্রামের আগার থেকে গোয়া পর্যন্ত সকল মানুষ আপনার জন্য দাঁড়াইছে? আমার জন্য দাঁড়াইছে। গাড়ি এটা ঢাকা থেকে আসি, নিচে নিয়ে বাড়িতে গাড়িটা 2-1 দিন চালাইছি, চালাই পর দেখতেছি গাড়িটা চলে। তখন আমার ওই পেজ যেটা খোলা ছিল, পেজটাতে একটা ভিডিও আপলোড দিলাম। আপনারা যারা আমাকে সাহায্য সহযোগিতা করছেন, আমি আপনাদের কাছে অনেক ঋণী। এই মানে সবাই ঋণী বলে গাড়িটা কিনে দিয়েছে এটা বলে একটা ভিডিও আপলোড দিয়েছে, দেখেছি যে এটাতে 30,000-40,000 বিয়ে হয়ে গেছে। আর আমার গ্রামের একটা ছেলে ছিল, ও আসে আমাকে বলে, নোমান নামের, ভাইয়া আপনি ফেসবুকে কাজ করেন, এগুলোতে টাকা আর্নিং করা যায়। আচ্ছা, তাহলে কীভাবে? ভিডিও দিলে ফেসবুক থেকে টাকা দেয়? টাকা দেয়। তো আমি বললাম, এটা কেমনি কী করবো? ভাই এটা ভিডিও করেন, আমি আপনার সহযোগিতা করুন। গাড়িটা আনবার পরে ভিডিও ছিল, আমি আজকে বাড়ি থেকে একা একা বের হয়ে চুল কাটতে যাবো। আগে তো একলা চলতে পারতাম না, কীভাবে যাবো কেমনে যাবো এটা আজকে আপনাদেরকে দেখাবো। আমি এরকম করে একটা ভিডিও আপলোড করি, সেই আমার এডিট করে দেবো ভিডিওটা। তখন আমি মানে ফেসবুকের উপরে আমার কোনো ধারণা ছিল না। ভিডিওটা দেখে দিন 2 লাখ প্লাস ভিউ হয়ে গেছে। তখন ফেসবুকের একটা রুল ছিল 10,000 ফলোয়ার 6 লাখ মিনিট ওয়াচ টাইম, তখন মনিটাইজ দিব। এটা দিবে দিন মোটামুটি ভালো একটা পাইয়ে। আর সবাই ধরেন না হাসাহাসি হতো, আমার ফ্যামিলিকে তো কি ভিডিও করে নেই, কী লাগবে, করি না, চাই বলে টাকা পাওয়া যায়, চাই দেখা যায়। পরদিন আরেকটা করছি, এরকম করতে করতে ধরেন না 4-5টা ভিডিও বেশি হয় না, মাঝখানে কিন্তু আমি মনিটাইজ হয়ে গেছি। আচ্ছা, ফেসবুকের এটা একটা আল্লাহর একটা রহমত, মনিটাইজ হয়ে গেছি। এবারে আমার একটা মামা ছিল, মামা তখন বাবা মারা যাবে পরে বলছে, কি কট্টারে দিয়ে দিব, ঘরে দিয়ে ফানি পরে কোথাও একটা কথা, মামা টাকা যখন দিয়ে গদ্দি দিবেন, ওই টাকাটা দিয়ে ছোটো ভাই বিদেশ পাঠাই দেন। এটা হচ্ছে আমার মামাতো ভাই, ওনাই মানে একটু টাকা আগা পয়সা আছে ওনার কাছে। মামাকে ঠিক আছে, আমার সহকার কথাবার্তা বলি, ফাঁসুট বানাইলাম। মামা কদিন পরে একটা হিসাব পাঠাইছে, আমার মন্দিরে একটা বিষয় দিছে, ওই বিষয়টারে প্রসেসিং করতে পারি। তো এটারে প্রসেসিং করতে এটা ধর না 2 লক্ষ কত হাজার টাকা গেছে। এটারে করে ছোটো ভাইয়ের লোন কিস্তি মিস্তি নিয়ে ভাড়া দিলাম। ছোটো ভাই কিছু টাকা মাসের সাথে আমার হাত খরচ চলে, আর ওই ঋণগুলো আস্তে আস্তে দেয়। তারপরে যখন আমার ফেসবুকের এই ভিডিও কয়েকটা আপলোড দিছি, আপলোড দিবার পরে দেখি আরও একটা দিছি, আর ওইটা মোটামুটি ভালো একটা ভিউ। আর মনিটাইজও কদিন পরে পাই গেলাম। প্রথম মাসের কয়েকটা দিন পরে ফেসবুকের আর্নিং আসে 16,000 টাকা। 16,000 টাকা কিন্তু ওর জন্য অনেক টাকা। কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের 16,000 টাকা হয়তো একটা ভিডিও থেকেই আসে, কিন্তু ওর জন্য কিন্তু অনেক টাকা। এই টাকাটা আমি আমার হাতে দিলাম, আমার ওই টাকা হাতে নিয়ে অনেক কান্না করছে, অনেক কথা কইছে। হাত মা চলে যাবে পর আমি প্রথম ইনকাম করলাম, মিষ্টি খাওয়াইলাম সবাই। এবারে কন্টেন্ট করার জন্য একটা আগ্রহ প্রকাশ হলো। এবার আস্তে আস্তে করতেছি, পরের মাসে আর্নিং পেলাম। এলাকার সামনে একটা মুদি দোকান দিলাম। ওকে, ওখান তো ইলেকট্রিক গাড়ি আছে, আমি চলতে পারি। মুদি দোকানে চলে, আমার কন্টেন্টও চলে। দোকানটা দিবার পর দেখতেছি না, মোটামুটি মানুষ টাকা না দিলাম কোনো মতো চলতে পারি। ফেসবুক কিছু মাস এসে আসে, হলাই হেল্প টেল্প করে ভিডিও, মানে ক্যামেরা তো আর আমি করতে পারি না, ক্যামেরা আমার আরেকজনকে করে দেওয়া লাগে, এলাকার কোনো আইয়ে করে দেয়। 2-3 মাস পরে আমি ভালো আর্নিং পাই। কত পাইছেন সর্বোচ্চ? 2 লক্ষ টাকার মতো পাইছি এক মাসে। সর্বোচ্চ এক মাসে 2 লাখ টাকা তো অনেক টাকা। হ্যাঁ, 2 লক্ষ টাকা ওর জন্য 2 কোটি টাকা, 2 কোটি টাকার মতো। ফাইসের পরে আনি টাকাগুলো তুলি আমার হাতে, সাথে আমি আমার হাতে দিচ্ছি। ইয়ে কইতাম, আমার মা অনেক খুশি। 2 লক্ষ টাকা আলাউদ্দিনের প্রদীপ পাওয়ার মতো। হ্যাঁ, কি ফেলে তো গল্পটা যদি শুনে থাকেন প্রথম থেকে, এবার কি করবি টাকা দিয়ে? এই টাকা দিয়ে একটা করতাম আমি, কাকা আমরা জায়গাটা আমরা আব্বু যেটা পাইবো এটা আমি করে ভাগ করে দিন, যা পাই এটা ভাগ করে দিন, আমি কদিন মানে স্বপ্ন এলো বাবারও অনেক স্বপ্ন, বাবা অনেক সেটা হচ্ছে কদি বেলায় ওই কথাগুলো বলিনি। 200-300 ইট আনিও রাখছে, এখনও আছে ইটগুলা, মানে আস্তে আস্তে গদ দিব। 200, 300, 500, 50 ইট আনিয়ে রাখছে, গদ দিব, অনেক চেষ্টা করছে। এবার আমি ফেসবুকে একটা পোস্ট করি, আমার একটা ক্যামেরাম্যান লাগবো, ক্যামেরাম্যান আসলো, হেরে বললাম দেন এডিট মিডিট আমি করুম, খালি আমার ভিডিও সহযোগিতা করবে।
আর বাড়িতে আমার খালি পুরুষগুলো আমারে নিয়ে দিবা, আর যখন আমি বয়স দিই মাইক থেকে আমারে লাগাই দিবা। 8,000 টাকাতে এর লোকের কথা বলতেছ। একটা মোবাইল কিনে ভালো একটা ক্যামেরা কিনি, এরা আমার করলাম দেন আমার আর যেগুলো আছে কোন দিকে কদম কাগরে কইছে, কাগারা আসে জায়গা টাকা বাগটাক করে দিছে, বাগটাক করে জায়গা ইয়া করে দিছে। যা পাইছি 30 ফুট আর হলো ধরুন 20 ফুট, এই জায়গাটা 30 ফুট লম্বা 20 ফুট চওড়া। পাশে এইটা পাইছে বাগে। ঘরে কাজ করলাম, পরের মাসে আবার এরকম আর্নিং পাইছি, আবার ঘরে কাজ করিয়ে মানে 1 মাস পাইলে এগুন্দি করি, আবার 1 মাস পাইলে এগুন্দি আবার আমি ঘরে কাজ করিয়ে কিছু নিয়ে রেখাইয়ে কদিন পরে ছোটো বোনেরও বিয়ে দিয়ে দিই এই টাকা থেকে এই আয় থেকে? এই আইডিয়া ছোটো ভাই কিছু কিছু পাঠায়। 14-15 লাখ টাকা আমি ওর ভিতরে খরচ করছি। ঘর হয়েছে কমপ্লিট? ঘর কমপ্লিট হচ্ছে। ঘর দেন আমি টিনের ঘর দিছি, কিন্তু উত্তরবঙ্গের একটা রাজকীয় একটা ঘর দিছি। টিনের ঘরের ভিতরে মানে ডিজাইন করি অনেক সুন্দর। আমার এই ঘর চাইলে এখন বাংলাদেশের দূর দূরান্ত থেকে আসে মানুষ। বাহ। যাতে 20 টাকা খরচ করছে, হ্যাঁ রে ভাই আয় আয় এখন আসি, আমার ঘরে বসে থাকে, আসি দেখে ছবি তুলে ভিডিও করে, বহুত দূর দূরান্ত কন্টেন্ট যায়। যখন ফেরিতে বন্যা হয় মোদি দোকানটা তখন সারে দিই, এবারে খালি কন্টেন্টের দিকে খেয়াল না, দেখছি ভালো একটা আর্নিং হইতেছে। আপনি কি শুধু ফেসবুকে দিতেন না ফেসবুক ইউটিউব দুই জায়গাতেই? না শুধু ফেসবুকে, শুধু ফেসবুকে দিই? শুধু ফেসবুকে দিই। তখন এবারে এখন কি ইউটিউবও দেন না? এখন ইউটিউবে মানে কম, ইউটিউবে তো ইউটিউবে কম দেন? ইউটিউবে দিন কম, কিন্তু ঘরের কাজও চলে হিন্দি, ওই যে ঘরের ভিডিওগুলো তৈরি করে আমি আপলোড দিই। জি। তো এগুলো করতে করতে যখন আরও কয়েক মাস গেছে আমার কাছে কিছু টাকা হয়ে যায়, তারপরে এবারে চিন্তা করি শহরের দিকে এবার কিছু করবো। ততদিন আপনার পরিবারের সচ্ছলতা চলে আসছে? মোটামুটি আলহামদুলিল্লাহ চলে আসে। দোকান দেখতেছি অ্যাডভান্স অনেক টাকা, যেমন 20 লাখ 30 লাখ। তো এত ওসব এত টাকা ও তখনও হয় না। আমাদের বাজারটা অনেক বড় না, কোনো বাজার করবো অল্প ক টাকার ভিতরে। দোকান দেখে কিন্তু আগাইতেছি না, কাজে আগাইতেছি না, আস্তে আস্তে লাগাবো। আর এবার বড় ভাই একটা ফোন দিছে, বড় ভাই ফোন দিয়ে মতিন কি দোকানদার সারই শুনলাম, আরে ভাইয়া সাইয়ে রে, কিন্তু এতটা এত নাই, কম টাকার ভিতরে সাইয়ে টাকা যা আছে তো ঘট্টর করে এলেছি। তো ভাই শহরের দিকে ভাই শহরের দিকে চাইছি, ফেনিতে অনেক টাকা ইনভেস্ট, এত টাকা তো সম্ভব নয়। কয় পার্টনার কেউ আছে নাকি? আনলে একজন আছে, হে বলে দেখি এর কয় তো ভাইয়ের বল দেয়া, আনলে ভাইয়া বলতাম আসলে সরম লাগে, আপনারা চালাইছেন অনেক ইয়ে করছেন। পার্টনার না ভাই, তোমরা তো হেল্প করে কোনো সমস্যা আছে না না কল ভাই আমার কথা আসলে সরম লাগে। এই ভাই ওই যে বলছিলাম একটা ইলেকট্রিক হুলসেল কিনে দিয়েছিল 5,000 টাকা দিয়ে, টাকা দিয়েছিল 1,000। ওই ভাই? হ্যাঁ, বাজার দিকে তাহলে সব ভাইয়া আসি, তুমি দেখো, তুমি দেখি কি অবস্থা, তুমি দেখো। ঠিক আছে, 2 মাস পর্যন্ত দোকান খুঁজছি, খুঁজবার পরে দোকান একটা পাইছি। ওই দোকানটা নিই 10 লক্ষ টাকা সিকিউরিটি দিই, 40 লক্ষ টাকার মতো ইনভেস্ট করি এখানে। আপনার সব নিজের পকেট থেকে টাকা? অর্ধেক আমার, অর্ধেক বাইরে। ওই ভাইয়ের অর্ধেক, আপনার অর্ধেক। কিসের জন্য করলেন এটা? এটা করছি নিজের ইনকাম সোর্স। হ্যাঁ ঠিক আছে, বাট দোকানটা কিসের? দোকানটা হচ্ছে জেন্টস পার্লার, জেন্টস পার্লার, সেলুন। সেলুন। ওকে, এই আইডিয়া টাকার? আইডিয়াটা আমার। মানে সেলুন দিলেন কেন? আমি যে কন্টেন্ট করি, আমি চিন্তা করছি অন্য ব্যবসা করলে আমি তো থাকা সম্ভব না, মানে আমি চাই দিন ওইটা অন্যজনে করবো ব্যবসাটা, আমি আমার কাজ নিয়ে থাকবো। আচ্ছা, সেলুনের নাম কি? ফ্রেশ লুক জেন্টস পার্লার। ফ্রেশ লুক জেন্টস পার্লার। কত সালে দিলেন এটা? 7-8 মাস। 7-8 মাস। এটা ফেনী শহরেই? জি, ফেনী শহরে, মেন শহরে। আচ্ছা, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো 40 লাখের মতো ইনভেস্ট করছেন? ইনভেস্ট করছি। এত টাকা লাগে একটা সেলুন দিতে? আমরা এটা অনেক অনেক ফলো করে করছি। কতজন লোক কাজ করে? লোক আছে 13 জন। 13 জন লোক কাজ করে, কিন্তু আপনারা ইনভেস্টর হচ্ছেন 2 জন। এই ভাইয়ের সাথে মিলে করছেন আপনি। এখন কি অবস্থা, কেমন চলে? জি আলহামদুলিল্লাহ, লোকজন আসে সবাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক মানুষ সারা পাইতেছি। আগে এলাকার মানুষ সারা পাইছি, এখন গোটা ফেনী শহরের মানুষের বাহ, বিউটিফুল। সারা পাইতেছি। 13 জন লোকরে চালান আপনারা? জি, আমি নিজে চালাই। জি, খরচ উঠে যায়? ওরে আমার ইলেকট্রিক গাড়ি আছে, একটা বাইক আছে। ইলেকট্রিক গাড়ি বলতে কি আপনার নিজের ইয়ে করা নাকি কার গাড়ি? না, ওই যে ইলেকট্রিক হুইলচেয়ার গুলা। ও আচ্ছা, ইলেকট্রিক হুইলচেয়ার বাইক। দামি 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 গাড়ি কিনছি 2টা। দামি গাড়ি বলতে কত টাকা দামের? একটা দাম আছে 4 লক্ষ টাকার মতন। ও আপনি নিজে চলাফেরা করে বেলায়? হ্যাঁ, একা চলাফেরা করা যায়? একা চলাফেরা করি। ওরে বাবা, একা চলাফেরা করি, ওটা নিছি। তারপর দোকানে আসা যাওয়া করবে, একটা আমার বাইক আছে, আমি বাইকটা নিয়ে আসা যাওয়া করি। ওটাও নিজে নিজে একা একা? না, ওটাও আমার ড্রাইভার আছে। ড্রাইভার আছে, ক্যামেরাম্যান আছে। ওদেরকে পেমেন্ট দেন? ওদের পেমেন্ট দিই। বাবা দেখে দিতে পারলো না, এগুলো কিন্তু একটা জিনিস দেখেন, আপনি জীবনে এই জন্য আল্লাহ বলছে কখনো হতাশ হও না। তোমার রিজিকের ব্যবস্থা আমি কোথা থেকে করবো তুমি চিন্তাও করতে পারবে না। চিন্তা করা যায় যে মতিন ঘরের মধ্যে পড়েছিল, যে মতিন ভিক্ষা করতে গেছে মানুষের কাছে, সেই মতিনের অবস্থা, সেই মতিন এখন প্রায় 8 থেকে 10 জন লোকের রিজিকের ব্যবস্থা করতেছে। নিজেরটা তো হয়েছেই, 8 থেকে 10 জন লোকের ব্যবস্থা করছে। 3 থেকে 4 জন আমার সাথে থাকে সবসময়। 3 থেকে 4 জন ওর সঙ্গে থাকে, আর ওই সেলুন তো আছেই। এখন আপনার গড়ে মাসে ইনকাম কত? মোটামুটি এখন তো ফেসবুকের ইনকাম কম। এখন তো ফেসবুকে ব্যবসা থেকে আসেন,
ব্যবসা থেকে আসে। ব্যবসা থেকে আসে। মতিন আর্জেন্টিনা নামটা দিলেন কেন? এলাকার সবাই কিন্তু আমাকে মতিন আর্জেন্টিনা হিসেবে, মানে ওই পতাকা লাগাতে ওই মতিন আর্জেন্টিনা ডাকে সবাই। পেজের নামে মানে নামটা দিয়ে দিই মতিন আর্জেন্টিনা। তখন আর্জেন্টিনার এম্বাসিতে আমাকে ডাক দে। ডাকছিল নাকি? হ্যাঁ, আর্জেন্টিনার কবে ডাকছিল? 24-এ খেলার সময়, 24-এ খেলার কদিন আগে আমাদের ফেনীতে একটা র্যালি হয়, বিশাল একটা র্যালি হয়। আর্জেন্টিনার পতাকা নেই। আমাদের ফেনীর মেয়রে তো আমাকে ইনভাইট দিছে এখানে যাবে লাই। মানে খবর পাইছে মতিন আর্জেন্টিনার আমার একটা ছেলে আছে, খবর পাইছে আমিও মানে যাবো, মানে এত মানুষের ভিতরে র্যালির ভিতরে কীভাবে যাবো, সম্ভব না তো। পরে লোক দিছে মতিন, আমার লোক যেগুলো আমার ফুফুতো ভাই, আমি যেদিকে যাম আমার সাথে এখনো আছে কিন্তু ও। আমি মানে আমার বাবার ঘরে যদি কেউ কিছু করে থাকে আমার ফুফুতো আমাকে যেদিকে ও যেদিকে নিছে আচ্ছা এখনও আছে আমার সাথে। আমি এখন তার খরচ মাস আমি চালাই। সেই যাবি তুই যাম কয় চল আমি নেব। তাহলে এত মানুষের ভিতরে কয় এত মানুষের ভিতরে কী আমি আছি না, আমি থাকতে কি তুই কি মরে দেবে নাকি? আমি মরম। হে নিচে নিবার পরে হে রেলির ঠেলের হের তো আমার কাছে গাড়ি নেই, ঠেলে রেলির সামনে নিচে ওই সাংবাদিকে আমার চোখে পড়ছে। সাংবাদিক চোখে পড়ে আমার ইন্টারভিউ নিছে। ইন্টারভিউ নেওয়ার পরে আমার মানে ইন্টারভিউ নেওয়ার পরে শুরু হয়েছে এটা নিয়ে তোলপাল। 71 টিভি মানে সব বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন টেলিভিশন এটা নিয়ে নিউজ হচ্ছে। নিউজ হওয়ার পরে আমাকে কিছুদিন পরে আমার ইমেল আসে, দেখি দেন একটা ইমেল আসে আমাকে আর্জেন্টিনা এম্বাসি থেকে থাক দিছে। 24 সালে খেলার কাপ নেবার পরে আমি আবার কিছু এখানে আর্জেন্টিনা যাচ্ছি পরি, মানে বাংলাদেশ পতাকা দিয়ে আমার ছবিগুলো কিছু আছে, এটা কিছু ভিডিও আপ এই অবস্থায়। হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে। তারপরেও আপনি আর্জেন্টিনা ছাড়েন নাই? হ্যাঁ বুঝলি, পিপল আর ক্রেজি। তো এটার পরে যখন আর্জেন্টিনাকে আমি কিছু ভিডিও আপলোড করি সোশ্যাল মিডিয়াতে, আমি আর্জেন্টিনা এখনও আর্জেন্টিনা করি, এখনও আমি আর্জেন্টিনা খেলা যেখানে যাই এখানে চলে যাই। আমার বাড়িতে আমি আর্জেন্টিনা অনুষ্ঠান করি। তো এর যখন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো যখন ফোকাস হয় তখন মানে একটা হাইলাইট হয়ে গেছে। গেছিলেন আপনি আর্জেন্টিনার এম্বাসি ওপেনিং এর সময় আমি তখন ছিলাম ও ওদের এম্বাসি ওপেনের সময় আপনাকে রাখছে? আমাকে ডাকছে। আর আমাকে যখন ইমেলে পাঠাইছে মতিন মানে আব্দুল তুমি এমনি স্পেনি ভাষা ওরা কথা বলতো, তো বড় একটা দিদি কথা কইতাম ট্রান্সলেটর। হ্যাঁ, আমার জন্য একটা জার্সি আনছিল আর্জেন্টিনা থেকে। আচ্ছা, কিছু সামুদ্রিক অনুবোধ কিছু অফার টফার দিছিল, কিছু খাবার টাবার আনছে ওখান থেকে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী তখন ছিল সান্তিয়াগো ক্যাফেরো। তো সান্তিয়াগো ক্যাফেরো এবার যখন আসি আমাকে বুকে সবাই দিল। ওই দেশের টিভি চ্যানেল আমার সাক্ষাৎকার নিচ্ছে, সাক্ষাৎকার এগুলো শুনছে, শুনে আমার কথাগুলো শুনেই মানে আমার বুক একটা টান দিছে। বুকের দিয়ে সবাই ঠিক আছে, মানে আর্জেন্টিনার ফ্যান ঠিক আছে, নাম্বার 1 ঠিক আছে তুমি। তো এগুলো লয়ে কথাবার্তা করবে পরে এবারে শুরু হয়েছে এটা সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল। এবার বাড়িতে সাংবাদিক যাই মানে। কত সালে এটা? এই 24 পরে। 24 পরে ঘটনা। এই তখন আমার ফেস তখন আপনার ফেস আসলে সব জায়গায়, হ্যাঁ সব জায়গায় তখন এই মতিন আর্জেন্টিনা তখন থেকে এটা হাইলাইট হয়ে যায়। ওরা আমাকে জিজ্ঞেস করছিল কী চাও তুমি। তখনও কিন্তু ধরেন না তো ফ্যামিলির এত আমার কিছু দরকার নাই। তখন এটা নিয়ে এবারে জিজ্ঞেস কেন দরকার নাই, আমি কিছু আমার দরকার না। আমি আর্জেন্টিনা ভালোবাসি, যদি আমার মানে আমাকে নিতে চাই আমি আর্জেন্টিনা যাবো, যা আর্জেন্টিনা ঘুরে গেলে চলি আমার আর কিছু এটা নিয়ে অনেক হাই নিউজ হচ্ছে। আমি বাংলাদেশের 16 কোটি মানুষের দিকে নিয়ে আমি ওখানে ওদের কাছে কিছু দাবি করি না। তখনও এবার সাংবাদিক গেছে আমার বাড়িতে, এটা নিয়ে করছি সাংবাদিক আমার ঘর দুয়ার নাই, মানে তুমি যেখানে কিছু চাও নাই, মানে এখানে তোমার তো ঘর দুয়ার নাই, তুমি চাও না কেন? আমি কেন এখানে চাও? এখানে আমাকে এমন জায়গায় ডাকছে, আমার থেকে আরও অন্য লোক এখানে আসতে হইতো, আমাকে ডাকছে। এটা আমি এখানে যদি যাই দড়ি বাঁধা না, তারা আজকে এম্বাসিটা ওপেনিং করে, আমি যে যাই মতো আজকে যদি আমার সাহায্য করেন সহযোগিতা করেন, এটা কি হলো নাকি? সম্মান জিনিসটা আসলে ভেতর থেকে আসতে হয়। ওর ভেতরে আত্মসম্মান জিনিসটা যে প্রকট, ও চিন্তা করতেছে বাংলাদেশের 16 কোটি মানুষের পক্ষ থেকে আমি গেছি। ওয়াও। আর ভালোবাসার রিটার্ন আসলে কোনো কিছু হয় না। ও তো ভালোবেসে আসলে এরকম একটা দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। ভালোবাসাটা রাইট না রং সেই জাজমেন্টে আমি যাচ্ছি না, কিন্তু এটার ইন রিটার্ন কী হইতে পারে? ওর 2টা হাত ফিরে দিতে পারবে, 2টা পা ফিরে দিতে পারবে? কেউই তো পারবে না। তো সেই জায়গা থেকে ও কী চাবে, তাই না? এটাই হলো বিষয়। অসাধারণ গল্প। মূল কথাটা হচ্ছিল যে আমি আপনার দারিদ্রিক অবস্থার ফাইটটাকেই বড় করে ফোকাস করে দেখবো এখানে। ক্রেজি তো আমরা কোনো না কোনোভাবে আছি, সেই ক্রেজিনেসটা রাইট না রং সেটা অন্য বিষয়। হয়তো আপনি ফুটবল নিয়ে ক্রেজি, আর্জেন্টিনা নিয়ে ক্রেজি, কেউ হয়তো অন্য বিষয় নিয়ে ক্রেজি, কিন্তু ক্রেজিনেস জীবনে ভয়ঙ্কর রকমের পরিণতি নিয়ে আসতে পারে, সেটা আপনার ক্ষেত্রে হয়েছে। মূল কথা হইতেছে গিয়া আপনি দমে যান নাই, আপনাকে আল্লাহ না যে কোনো না কোনোভাবে একটা পথ দেখাইছে এবং সেই পথে আপনি হাঁটতেছেন। আপনার ছেলে মেয়ে কয়জন এখন? এখন আমার মেয়ে 3জন। 3টা মেয়ে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরিবার ভালোভাবে চলতেছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি ফেনী থেকে আসছেন আজকে? জি। আমি খুবই সম্মানিত বোধ করছি ভাই, আপনি ফেনীর মতো জায়গাতে বসে জীবন সংগ্রাম করে যাচ্ছেন এবং আমি দোয়া করবো আপনার জন্য যে আপনি যেন কখনোই পিছপা না হন, আপনি যেন আরও অসংখ্য মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারেন। হ্যাঁ, আর কিছু বলার আছে শেষে?
এই জীবনের এটার জন্য আর আফসোস হয় না? বাবার কষ্টগুলো দেখে আর পিছিয়ে দিকে নেই, চিন্তা করতে যে সামনের দিক কীভাবে যাওয়া যায়। আমি চেষ্টা করতেছি, আল্লাহ পাক আমাকে পথ দেখাবে ইনশাল্লাহ, দেখাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই লাইফে আমরা একটা জিনিসকেই মাথায় রাখবো, জীবনের যেই অবস্থাতেই আমরা থাকি না কেন, আমরা যেন কখনো নিরাশ না হই এবং সর্ব অবস্থায় তাওয়াক্কালতু আলাল্লাহ। শেষ করছি আজকের গল্প। অনেক ভালো থাকুন, আবারও দেখা হবে খুব শীঘ্রই আরও একটি লাইফে। আসসালামু আলাইকুম।